আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশে জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবি নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে, এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। আমি লক্ষ্য করেছি মাননীয় সংসদ সদস্য আক্তার, তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো। এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেবো, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা, হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। ভুল তো আমরা করি, আরো হয়তো সামনে আরো ভুল করব, সেই ভুল করলে তার জন্য মাসুলও দেব, কিন্তু সবাই মিলে ভুল সংশোধন করতে চাই। সকালে অনুষ্ঠানটা একটা চমৎকার একটা অনুষ্ঠান ছিল। প্রফেসর ইউনূস নিচে বসেছিলেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে এনে সম্মান দেখিয়ে তার পাশে বসিয়েছেন, স্টেজে উঠিয়েছেন। এটাই তো আমরা কামনা করি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখব? যাই হোক, অত্যন্ত দুঃখজনক। আমি আরো বেদনার্থ হয়েছি, অভিভূত হয়েছি। মা তার অন্ধ ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়েছেন। তার ছেলেটি চোখ হারিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, আইনের শাসন কায়েম করার জন্যে। আজকে তারা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যদি মর্যাদাই না পান, তাদেরকে যদি আবারও ছোটখাটো চাওয়া পাওয়ার জন্য মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরতে হয়, সেটি জাতির জন্য লজ্জা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখানে দুজন মন্ত্রী, নিচে জুনায়েদ সাকিব মাননীয় মন্ত্রী চমৎকার বক্তব্য দিয়েছে। এই সরকার তো আপনাদের নির্বাচিত সরকার, আমরা ভুল করলে আমাদেরকে শুধরিয়ে দিবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশে জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। ইনশাল্লাহ জুলাইয়ের যে ইতিহাস, গৌরবের ইতিহাস, পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্ধত সঙ্গীনের সামনে দুহাত তুলি আবু সাঈদের মতো দাঁড়াতে পারবে। কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আপনারা যারা এখানে এসেছেন, জুলাই যোদ্ধারা, মন খারাপ করবেন না। যারা জীবন দিয়ে গেছে 71 সালে, তারাও কিছু পায় নাই। আপনারাও যা প্রাপ্য হয়তো পাবেন না,
কিন্তু এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন। আমরা সেই সম্মান আপনাদেরকে দেব। গরিব দেশে যতটুকু সাধ্য আছে সবকিছু উজাড় করে দেব আপনাদের কল্যাণের জন্যে। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা, এটাই সবচাইতে পবিত্র দায়িত্ব। যারা আহত, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ করে তোলা এই সরকারের পবিত্র দায়িত্ব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটি পালন করব। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা। আজকে আমরা এক ঐতিহাসিক দিন আমাদের জাতীয় জীবনে, বিশেষত আমরা যারা এই গণ অভ্যুত্থান প্রত্যক্ষ করেছি, অংশগ্রহণ করেছি। জুলাই গণ অভ্যুত্থান তাদের জীবনের সেরা মুহূর্তের মধ্যে একটি না, আমি বলবো সেরা মুহূর্ত। হয়তো এরকম আর কোনো মুহূর্ত আমাদের জীবনে আসবে না। তো আজকে আমরা সকলে একসাথে স্মরণ করতে পারছি এই সংসদ সচিবালয়ে, জাতীয় সংসদে। এটা আমাদের জন্য অনেক ভালো লাগার বিষয়, কারণ 2 বছর আগে এই সংসদে শাহবাগ থেকে 2024-এর 5ই আগস্ট আমরা এসেছিলাম ছাত্র জনতার মিছিল নিয়ে এই সংসদকে মুক্ত করতে, ফ্যাসিবাদ মুক্ত করতে, এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে। এবং এই গণ অভ্যুত্থানকে আমরা শহীদদের জন্য, আহতদের লক্ষ্যে আমরা ঘোষণা করেছিলাম যে এই গণ অভ্যুত্থানের সকল কৃতিত্ব জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের এবং আহত যোদ্ধাদের। আজকের দিনে আমি আরও স্মরণ করি আমাদের বাংলাদেশের জাতীয় ইতিহাসের বিগত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন, প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। ওনাকেও শ্রদ্ধা করে আজকে স্মরণ করছি। এবং আমি এর আগেও বিভিন্ন বক্তব্যে বলেছি যে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের বিগত সকল গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, আমাদের উপনিবেশ বিরোধী আন্দোলন, সব কিছু গণ আন্দোলনের ধারাবাহিকতাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। কারণ এই জাতি, এই ভূখণ্ডের মানুষ বারবার জীবন দিয়েছে, রুখে দাঁড়িয়েছে স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য। বিগত 16 বছরে বাংলাদেশে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গিয়েছি, এটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সময়, যেখানে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, কী না অভিজ্ঞতা, কী না প্রত্যক্ষ করেছে এই দেশের জনগণ। জুলাই গণ অভ্যুত্থান ছিল সে আমাদের প্রতিরোধের মুহূর্ত, যখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম ঐক্যবদ্ধভাবে। আমরা তখন জিজ্ঞাসা করি নাই কার রাজনৈতিক পরিচয় কি, কে কোন দল থেকে এসেছে, কে নারী, কে পুরুষ, কে ছাত্র, কে শ্রমিক, দেশে কিংবা দেশের বাহিরে। এই গণ অভ্যুত্থানে সবাই সমানভাবে অংশ নিয়েছে। আমাদের সাংবাদিক ভাই বোন থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, এমনকি শেষের দিকে আমাদের সেনাবাহিনীর অফিসার, সৈনিকরাও এই আন্দোলনে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে, এই গণ অভ্যুত্থানকে সংগঠিত করতে সহায়তা করেছে। ফলে আজকের এই দিনটাকেই আমরা জাতীয়ভাবে উদযাপন করতে পারছি, ব্যক্তিগতভাবে উদযাপন করতে পারছি, রাজনৈতিকভাবে উদযাপন করতে পারছি। এবং এই ঐক্য একটা বার্তা দেয় যে ফ্যাসিবাদ প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধিতা আমরা এখন ঐক্যবদ্ধ আছি। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি, যেটা রূপকার, যেটা রচিত হয়েছে জুলাই সনদে, গণভোটের গণরায়ে, যেটার জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। এবং ফ্যাসিবাদের বিচার, যারা গুম করেছে, যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার নিষ্পন্ন করা,
সংস্কার বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা এই গণ অভ্যুত্থান দিবস এবং শহীদদেরকে তাদের যে ঋণ, সেই ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারব। আজকের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই, যারা ভালো করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই শিশু কিশোররাই। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন যে নবজাতকের কাছে তিনি প্রতিজ্ঞা করছেন যে বিশ্বকে বাসযোগ্য করে যাবেন। আমাদেরও সেই দায়িত্ব। আমরা তরুণ অবস্থায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন এই শিশু কিশোরদেরকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা, বাংলাদেশের নেতৃত্ব হিসেবে গড়ে তোলা, যথাযথ নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা, এটা আমাদের সকলের দায়িত্ব। এই শিশু কিশোররাই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করবে এবং জুলাই গণ অভ্যুত্থান আমাদের সাহিত্যে, আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ধরনের আয়োজনকে এই জন্য আমি স্বাগত জানাচ্ছি এবং সংসদ সচিবালয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান যেহেতু আমাদের একটা জাতীয় দিবস, আমরা জাতীয়ভাবে এটা পালন করছি। আমরা অতীতে দেখেছি যে এই ধরনের জাতীয় দিবসগুলোতে রাজনৈতিক পক্ষগুলা এক হতে পারে না, একসাথে উদযাপন করতে পারে না। আমাদের এটা একত্রে উদযাপন করা উচিত বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, মহামান্য রাষ্ট্রপতি আছেন, আজকেও কিছু বিবৃতিকর ঘটনা ঘটেছে, মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে ঘটেছেন, সেটার জন্য আমরা সবাই বিব্রত। এবং সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমরা এরকম বিভাজন দেখেছি। তো এটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। আমরা জাতীয় অনুষ্ঠানে আশা করব যে সার্বজনীনভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হবে, সার্বজনীন বক্তব্য, সার্বজনীন ইতিহাস সেখানে উপস্থাপন করা হবে, যাতে আমরা সকলেই সেটাকে সমানভাবে অংশীদারিত্ব অনুভব করতে পারি। এবং দিন শেষে তো এই জুলাই গণ অভ্যুত্থান জনগণের, সেই জনগণের কৃতিত্ব যাতে জনগণকে আমরা ফিরিয়ে দিতে পারি। কিন্তু যদি এই ধরনের জাতীয় দিবসে দলীয় বক্তব্য, দলীয় ইতিহাস প্রচার, দলীয় ন্যারেটিভ প্রচার করা হয়, সেখানে বিরোধী দলের বা ভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে আসে। ফলে আমরা আশা করব যে যেই বাংলাদেশ আমরা গণ অভ্যুত্থানের পরে পেয়েছি, আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটা পরিবর্তন আনব, যাতে আমরা জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং এটার যে স্পিরিট, যে গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ, সেটা আমরা ঐক্যবদ্ধভাবে উদযাপন করব। আমাদের রাজনৈতিক মত থাকবে, ভিন্ন মত থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু জাতীয় প্রশ্নে মহামান্য রাষ্ট্রপতি যেখানে উপস্থিত থাকবেন, সেখানে আমরা সার্বজনীনভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয়ভাবে আমাদের জাতীয় ইতিহাস চর্চা করতে চাই, জাতীয় দিবসগুলোকে আমরা উদযাপন করতে চাই। আমি পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং বিশেষত প্রধান অতিথি এবং মাননীয় সভাপতিকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। যারা আজকের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যে সকল কোমলমতি শিশু কিশোররা অংশগ্রহণ করেছেন, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ইনশাআল্লাহ তোমরা এই দেশটাকে গড়ে তুলবে যেভাবে আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে এই দেশকে যুগের পর যুগ, বছরের পর বছর রক্ষা করে গিয়েছে, লড়াই করে গিয়েছে। তোমরাও ইনশাআল্লাহ সেই একইভাবে, একই উদ্যমে এই দেশকে নেতৃত্ব দিবে, বিশ্বের বুকে তুলে ধরবে। আসসালামু আলাইকুম। গতকালকে আওয়ামী লীগের বিশেষ করে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, এফসিসি ক্লাব, দিল্লিতে যার কার্যালয়, সেই ক্লাবে যে সংবাদ সম্মেলন, সেটা নিয়ে বহুমাত্রিক আলোচনা চলছে। এবং সেই আলোচনার মাঝে রয়টার্সের খবর পরিবেশনা নিয়েও প্রশ্ন উঠছে, প্রশ্ন তোলা হচ্ছে। রয়টার্স আমরা দেখেছি গতকালকে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন পুরোটা, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা লাইভ সম্প্রচার করেছে। তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে এই লাইভ করেছে। আমরা ওয়েবসাইটেও এটা নিয়ে বহু খবর দেখেছি।
রয়টার্স এই খবরটাকে খুবই গুরুত্ব সহকারে দেখেছে এবং রয়টার্সে সরাসরি কথোপকথনে সাক্ষাৎকারের পরেই মূলত শেখ হাসিনার এই দেশে ফেরার যে ঘোষণা, সেই ঘোষণাটা একেবারে রাষ্ট্র হয়ে যায়। তারপরেই আমরা দেখেছি সরকারের নানা ধরনের উদ্বেগ এবং ভারতকে সেই উদ্বেগের কথা জানানো অনেক কিছু। রয়টার্স কি গতকালকে ভুল কিছু করলো? রয়টার্সের আচরণ কিংবা বিশ্ব গণমাধ্যমের আচরণ, সেখানে শত শত গণমাধ্যম উপস্থিত ছিল, বিশ্ব গণমাধ্যম, হাজারো গণমাধ্যমে এটা প্রচারিত হয়েছে এই খবরটা। কেউ লাইভ করেছে, কেউ খবর প্রচার করেছে, কেউ বিশ্লেষণ করেছে, নানাভাবে এই খবর প্রচারিত হয়েছে। সেই টোটাল বিশ্ব গণমাধ্যমে যে ধরনের তোলপাড় শুরু হয়েছিল গতকালকে, সেই তোলপাড় তৈরি করাটা কি আওয়ামী লীগের একটা বড় ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের মাধ্যমে? আওয়ামী লীগ কি বিশ্ব গণমাধ্যমকে টোটালি, রয়টার্স সহ সমস্ত গণমাধ্যমকে কিনে নিয়েছিল? শেখ হাসিনা কি রয়টার্সকে সহ পৃথিবীর প্রায় সব গণমাধ্যমকে কিনে নিয়েছিলেন একমাত্র বাংলাদেশের গণমাধ্যমগুলো ছাড়া? কিনে নিয়ে শেখ হাসিনা তার নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করিয়েছেন ওই গণমাধ্যমগুলোকে দিয়ে? প্রশ্নগুলো কেন তুলছে? প্রশ্নগুলো আমার না, প্রশ্নগুলো তুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ের শায়ের। রয়টার্সের সংবাদ পরিবেশনের ভাষা এবং শেখ হাসিনাকে যে শব্দ দিয়ে তারা সম্বোধন করছে, সেই অ্যাটিটিউড এবং সংবাদ প্রকাশের সেই ভাষা নিয়ে তুমুল সমালোচনা করেছেন জুলকারনায়ের শায়ের। এবং তার সমালোচনায় আমার কেন যেন সন্দেহ তৈরি হয়েছে, রয়টার্স আওয়ামী লীগের কাছে কি বিক্রি হয়ে গেল? কত টাকায় বিক্রি হয়েছে? ধরে নেওয়া যায় যে রয়টার্সকে একটা গণমাধ্যমকে আওয়ামী লীগ কিনে নিল, কিন্তু পৃথিবীর আর যে হাজারো গণমাধ্যমে এটা খবর হলো, সবগুলোকেই কি একসাথে কিনে নিয়েছে শেখ হাসিনার দল? এত টাকা কোত্থেকে আসলো? এই টাকা কি ভারত দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছেন এই বিপুল পরিমাণ টাকা পৃথিবীর সমস্ত গণমাধ্যমকে কিনে নেওয়ার টাকাটা? কি বলছেন আসলে জুলকারনায়ের শায়ের? ভুলটা কোথায় করলো রয়টার্স, যে ভুলের কারণে এই সন্দেহটা তৈরি হচ্ছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রয়টার্সের খবর পরিবেশন, খবরের গুরুত্ব দেয়া, শেখ হাসিনার ব্যাপারে, শেখ হাসিনা সম্পর্কে শব্দ ব্যবহার, এগুলোর সমালোচনা করছেন জুলকারনায়ের শায়ের। রয়টার্স মূলত কি বলেছিল? রয়টার্সের যে ফটোকার্ড নিউজে, তাদের ভেরিফাইড ফেসবুক পেজে যেভাবে এই খবরটা শেখ হাসিনার প্রেস কনফারেন্স যেটা লাইভ করেছিল, সেই লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে পোস্ট করা হয়েছে, সেখানে ক্যাপশন যেটা দেয়া হয়েছে, সেই ফটোকার্ডটা দেখে নিন। সেই ক্যাপশনে রয়টার্স ইংরেজিতে লিখেছে, আমি যদি বাংলা করি তাহলে সেটা দাঁড়ায়, যে গণ অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন তার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নয়াদিল্লি থেকে ভার্চুয়াল ভাষণ দিলেন বাংলাদেশের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে শেখ হাসিনাকে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বলা হচ্ছে। জুলকারনায়ের শায়ের আপত্তিটা এখানে, শেখ হাসিনা নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী না, এটা তার বক্তব্য। কি বলছেন তিনি? রয়টার্সের এই ফটোকার্ড শেয়ার করেই তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, রয়টার্সকে বলছি, বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যার মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কোনো শাসকের ক্ষেত্রে নির্বাসিত রাজনৈতিক নেতা, এই পরিভাষাটা কবে থেকে গ্রহণযোগ্য হয়ে উঠল? রয়টার্সকে তিনি প্রশ্ন করছেন। এই বয়ান বিভ্রান্তিকর এবং এর জন্য আপনাদের সম্পাদকদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। শেখ হাসিনা নির্বাসনে নেই। নির্বাসন বলতে বোঝায় কোনো বৈরী শক্তির দ্বারা কাউকে জোরপূর্বক দেশ থেকে বের করে দেয়া। আবারও বলছি, কাউকে জোরপূর্বক দেশ থেকে বের করে দেয়া। প্রকৃতপক্ষে তিনি পালিয়েছেন, বিমান বাহিনীর বিমানে করে শেখ হাসিনা পালিয়েছেন। নিজ বাহিনীর গুলিতে রাজপথে শত শত নিরস্ত্র শিক্ষার্থী নিহত হওয়ার পর যে জনগণের ওপর তিনি কঠোর দমনপীড়ন চালিয়ে শাসন করছিলেন, তাদের রোষানল থেকে বাঁচতে তিনি সামরিক বিমানে করে বাংলাদেশ ত্যাগ করেন।
মানে সামরিক বিমান সম্ভবত শেখ হাসিনা হাইজ্যাক করে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, তিনি তারপরে বলছেন যে এরপর মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল তাকে বিচার ও দোষী সাব্যস্ত করেছে। এটা তো আমরা সবাই জানি। ব্র্যাকেটে লিখেছেন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় তার ভূমিকার বিষয়টি যাচাই করে দেখুন, এটাই বাস্তবতা, বিষয়টি সেভাবেই তুলে ধরুন। আর রয়টার্স যদি সত্যিই মনে করে যে তিনি কেবলই একজন নির্বাসিত নেতা যার জন্য দেশে সমর্থক গোষ্ঠী অপেক্ষা করছে, তবে একটি সহজ পরীক্ষা করে দেখুন। কি পরীক্ষা? আরেকটি লাইভ সম্প্রচার বা ফিড চালু করুন, তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে অথবা প্রবেশ করতে আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের জনগণ তার জন্য যে অভ্যর্থনা প্রস্তুত করে রেখেছে তা সম্পাদনা ছাড়া সরাসরি সম্প্রচার করুন। মানে বাংলাদেশের মানুষ তাকে যে রকম নাজেহাল করবে সেটা কোনো ধরনের কাটছাট না করে সরাসরি সম্প্রচার করুন। বিশ্বজুড়ে আপনাদের দর্শকদেরই সিদ্ধান্ত নিতে দিন, শব্দের গুরুত্ব আছে, সততার সাথে শব্দ চয়ন করুন। এভাবে তিনি রয়টার্সকে এক হাত নিয়েছেন এবং জুলকারনাইন সাহেব দাবি করছেন শেখ হাসিনা পালিয়েছেন, শেখ হাসিনা নির্বাসিত প্রধানমন্ত্রী না, তাকে কেউ জোর করে দেশের বাইরে পাঠিয়ে দেয়নি, এই দাবি করছেন জুলকারনাইন সাহেব। এই দাবি নিয়ে গত 2 বছর ধরে নানা পক্ষের মাঝে আমরা ডিবেট হতে দেখেছি। এমনকি আমরা বরেণ্য সাংবাদিক, খুবই গুরুত্বপূর্ণ সাবেক আমলা, রাজনৈতিক বিশ্লেষক অনেককেই বলতে শুনেছি যে শেখ হাসিনা পালিয়েছেন এই কথাটা যে বারবার বলা হচ্ছে, শেখ হাসিনা কিভাবে পালালেন? শেখ হাসিনা কি বিমান বাহিনীর বিমান ছিনতাই করে পালিয়েছেন? শেখ হাসিনা ভারতে গিয়েছেন বাংলাদেশের বিমান বাহিনীর বিমানে, যে বিমান চালিয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর পাইলট, এবং সেই বিমান তাকে দিল্লিতে রেখে আবার বাংলাদেশে ঘুরেও এসেছে। এই ওয়েটা কি তার নিজের কন্ট্রোলে ছিল? যদি তার নিজের কন্ট্রোলে না থাকে তাহলে তিনি পালালেন কিভাবে? আবার অনেকে প্রশ্ন করছেন, বিমানে কি পালানো যায়? বিমানে তো পালানো যায় না। পালিয়েছেন, তারা আবার এটাও বলেন যে পালিয়েছেন ওবায়দুল কাদের, 3 মাস বাংলাদেশে বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে গোপনে অবৈধ পথে তিনি ভারতে পালিয়ে গেছেন, ওটাকে পালানো বলে। কিন্তু শেখ হাসিনা যেভাবে বিমানে গেছেন, বিমানে যাওয়াটাকে পালানো বলে না। এটা অনেকেই গত 2 বছর ধরে নানাভাবে দাবি করে আসছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের ওই দাবি নাকি জুলকারনাইন সাহেবের এই দাবি যে শেখ হাসিনা পালিয়েছেন, কিংবা বাংলাদেশের জুলাই আন্দোলনের শক্তিদের সবাই তো সেই দাবিই করছি আমরা যে শেখ হাসিনা পালিয়েছেন। কোনটা আসলে সত্য? সত্য মিথ্যা যেটাই হোক, আমি ধরে নিলাম যে রয়টার্স নির্বাসিত নেতা এটা বলে ভুল করেছে, কিংবা তারা এটা ইচ্ছাকৃত বলেছে, কারণ শেখ হাসিনা রয়টার্সকে কিনে নিয়েছেন। শেখ হাসিনা রয়টার্সকে কিনলেন, পৃথিবীর আর যত গণমাধ্যম, সেই সমস্ত গণমাধ্যমেই কি শেখ হাসিনার কেনা টাকার মাধ্যমে, শেখ হাসিনার দেয়া টাকার দ্বারা প্রভাবিত হয়েই তারা খবর করছেন, তারা লাইভ করছেন, তারা এই খবরটাকে গুরুত্ব দিচ্ছেন? আমার কেন যেন মাথায় ঢোকে না। আমার মাথায় শুধু এতটুকু ঢোকে যে এত আয়োজন করতে, এতজনকে কিনতে যে টাকা প্রয়োজন, সেই টাকা কি আদৌ শেখ হাসিনার কাছে আছে? এখানে তো অনেক টাকা প্রয়োজন। নাকি এখানেও একটা যুক্তি আসতেই পারে যে আওয়ামী লীগ 15.5 বছরে এত বেশি লুটপাট করেছে যে পৃথিবীর সমস্ত গণমাধ্যমকে কিনলেও তার মাত্র কিঞ্চিত খরচ হবে। সেটাই কি সত্য? আমি জানি না কোনটা সত্য, আমি আসলে কনফিউজড কোনটা প্রকৃত সত্য। দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।